ফাঁসির ঘটনায় আবেদ আলী সহ 7 আসামির দায় স্বীকার, পিএসসির অস্বীকার। চাকরিপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবি। কোটা সংস্কারের দাবিতে কাল সকাল থেকে সারা দেশে বাংলা ব্লকের ঘোষণা, ফয়সালা আদালতেই হবে বললেন আইনমন্ত্রী। এবং চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ, মতিউরের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেছেন ড্রাইভার আবেদ আলী সহ 7 আসামি। মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তি দেন তারা। আটক অপর 10 আসামি অভিযোগ অস্বীকার করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। বেসরকারি টেলিভিশনের কল্যাণে গেল 5 জুলাই ধরা পড়ে বিপিএসসির প্রশ্ন ফাঁস চক্র, যারা বিসিএস সহ পিএসসি নিয়ন্ত্রিত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল বিগত 1 যুগ ধরে। চক্রের গোমর ফাঁস হলে অজ্ঞাতনামা সহ প্রায় অর্ধশতাধিক লোকের নামে মামলা করে সিআইডি। এর মাঝে গ্রেপ্তার করা হয় সাবেক ড্রাইভার আবেদ আলী সহ মোট 17 জনকে। গ্রেপ্তারকৃত 17 জনের মধ্যে চক্রের মূল হোতা আবেদ আলীর ছেলে সিয়াম সহ এই অপরাধের সাথে জড়িত নানা মর্মে 10 জনের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি 7 জন আদালতে 164 ধারায় অপরাধের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন 164 ধারায় জবানবন্দি আইনসম্মত হয়নি। এটা একটা আমার যে মনে হয় পত্রিকা যদি একটা পত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমনে হয়। এই জন্য একটা আমাদের নিরীহ আসামিগুলোকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি। আসামিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, কিন্তু যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে 5 তারিখে, কাউকে 7 তারিখে, কিন্তু আমাদের ফরওয়ার্ডিং আছে যে 7 তারিখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয় নাই। এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে আসামিকে ছাড়িয়ে নিতে আসামি পক্ষ থেকে অনেক কথাই বলেছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পিএসসির বিধান অনুযায়ী এই মামলা করা হয়েছে এবং আসামি নিজেরাই অপরাধের দায় স্বীকারও করেছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করলেও অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির কথা জানালেন পিএসসি চেয়ারম্যান। কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। প্রশ্ন ফাঁসের এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়েও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। দাবি উঠেছে ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনার। আর টিআইবি বলছে বিচার না হওয়ায় অনিয়ম দুর্নীতি সব জায়গায় জেঁকে বসেছে। সরকারের উচিত অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। লাখো বেকারের আস্থার জায়গা পিএসসি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ক্ষোভ জানাতে থাকে চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ মিছিল করেন পিএসসির সামনে, দাবি জানান অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিল। শিক্ষাবিদরা বলছেন প্রশ্ন ফাঁসে নাম আসায় সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি আস্থা কমবে তরুণ চাকরি প্রত্যাশীদের। তাই ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি করছেন তাদের খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদও তাদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। দুর্নীতির মাধ্যমে কেউ যদি আমলাতন্ত্রে প্রবেশ করে থাকে তাহলে তার দুর্নীতিটা তার জন্য স্বাভাবিক ব্যাপার মনে হবে। আমাদের দেশে যে এখন সামাজিক ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে,
অর্থনৈতিক যেসব কেলেঙ্কারির বিষয়গুলি সামনে চলে আসছে, আপনি অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমলাতন্ত্রে মানে মেধাহীন লোকজন যারা বিভিন্ন করাপশনের মাধ্যমে চাকরিতে গেছে, তারাই হয়তো এইসব বিষয়গুলির সাথে জড়িত। আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, শুধু প্রশ্ন ফাঁসকারীদের বিচার করলেই হবে না, খুঁজে বের করতে হবে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও। যারা ওই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বা ফাঁসকৃত প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে যেন জবাব দিতে নিশ্চিত করা হয়। তাহলে অন্তত পক্ষে যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশাটা কিছুটা হলে পূরণ হবে। এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, প্রশ্ন ফাঁসকারী এবং সেই প্রশ্ন যারা কিনেছেন উভয়ই সমান দোষী। তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা জড়িত ডিরেক্ট তারা তো আসবে, পাশাপাশি তাদেরকে অন্যান্য জায়গায় যারা এটিকে বিস্তৃত করেছে, আমার ধারণা যে সেসব জায়গাগুলো তদন্তে চলে আসবে। গত এক যুগে পিএসসির অধীনে যত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেসব পরীক্ষা বাতিল এবং নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনেই দেখছিলাম, প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কিন্তু দেশ জুড়ে আলোচনার সমালোচনার ঝড় চলছে। দিনের পর দিন কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, এর দায়কার? জি, আপনি যেমনটা বলছিলেন যে প্রশ্ন ফাঁস আসলে এটা আমাদের দেশে এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা এতদিন শুধু অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো ছিল শুধু সেগুলোর ব্যাপারে প্রশ্ন ফাঁসের কথা শুনছিলাম, এবং বাংলাদেশে প্রায় 25 লাখের উপরে বেকার আছে এবং সবার কিন্তু একটা আস্থার জায়গা ছিল পিএসসি। সর্বশেষ সেই আস্থার জায়গাটিতেও কিন্তু আপনার হচ্ছে চির ধরল, অর্থাৎ এবং গতকালকে থেকে আমরা খোঁজ নিচ্ছিলাম, অনেক বেকারকে আমরা কাঁদতেও দেখেছি, কারণ তারা দীর্ঘ সময় পড়াশোনা শেষ করে বাবা মাকে এক ধরনের ম্যানেজ করে, আপনি জানেন যে বিসিএস এর যে নিয়োগ প্রক্রিয়ার যে রুলস, এটি কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। এর মধ্যে প্রশ্ন ফাঁসের মতো একটা অভিযোগ গণমাধ্যমে যেভাবে আসছে, এটা সবাইকে হতাশ করেছে। এবং এর সাথে জড়িত খোদ পিএসসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা, এবং উচ্চ পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু করে একবারে নিচু কর্মকর্তা পর্যন্ত তারাও এর সাথে জড়িত। আপনি যে এর মধ্যেই জেনেছেন যে একজন ড্রাইভার বা অফিস সহায়ক তারা এর সাথে জড়িত। সবচেয়ে যে আশ্চর্যজনক যে ব্যাপারটি, যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে এ ধরনের প্রশ্ন ফাঁস হলো, এটা সবাইকে মানে এক ধরনের হতবম্বিত করেছে। এবং যারা চাকরি প্রত্যাশী তারা বলছেন যে এটা কোনোভাবে হন না, এটা তাদেরকে রীতিমতো ব্যথিত করেছে, এবং এটা নিয়ে তারা এই প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে যেমন আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এই কারণে যে পরবর্তীতে এই আস্থার জায়গা যদি নিয়ে যাতে কেউ আর খেলা করতে না পারে, তাদের জন্য বিশ্বাসভঙ্গ না হয়, এই বিষয়গুলো তারা সামনে আসছেন। আপনি জানেন যে পিএসসির উপপরিচালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রায় 17 জন কর্মকর্তাকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রেফতার করেছে, এবং এর মধ্যে 7 জন কিন্তু প্রায় 5 জনের মতো কিন্তু তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এবং এই যে চক্রটি, এই দায়টি আমরা পিএসসির চেয়ারম্যান বলছে যে এটা তারা জানতেন না। পিএসসির চেয়ারম্যান কিন্তু এখানে দায় এড়াতে পারেন না, কারণ তিনি সংস্থার প্রধান হিসাবে কোনোভাবে এটার দায় এড়াতে পারেন না। তিনি না জানলেও কিভাবে প্রশ্নপত্র, তিনি বলছেন যে পিএসসির একটা প্রশ্নপত্র প্রক্রিয়া কিভাবে পরীক্ষা হবে তার আগের দিন ঠিক করা হয়। এটাই যদি হয় তাহলে প্রশ্ন কিভাবে ফাঁস হলো? কারণ আপনি জানেন যে গত 5 জুলাই সর্বশেষ গত শুক্রবারে যে পরীক্ষাটি হলো পিএসসির আন্ডারে, সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটি প্রমাণ আছে। তাহলে সেখানে পিএসসির চেয়ারম্যান বা পিএসসির সদস্য যারা আছে তারা এই দায় এড়াতে পারেন না। যদি ওনারা নাও জেনে থাকেন, ওনাদের এটা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই দায় এড়াতে পারেন না, কারণ এখানে লাখ লাখ বেকারের একটা আস্থার জায়গা ভঙ্গ হয়েছে। এবং আমরা যারা শিক্ষাবিদদের সাথে যারা কথা বলছিলাম তারা বলছেন এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার যে সাংবিধানিক একটা প্রতিষ্ঠানে যেখানে লাখ লাখ বেকাররা হচ্ছে বিশ্বাস রেখে যেখানে পড়াশোনা করতো, এই প্রশ্ন ফাঁস চক্রটি দীর্ঘদিন, আপনি জানেন যে 33 বিসিএস থেকে 46 বিসিএস, এর মধ্যে 14টি বিসিএস বিগত হয়েছে। ক্যাডার এবং নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস অভিযোগ আসছে, এবং অবশ্যই এই দায় পিএসসির এবং পিএসসির চেয়ারম্যান বা সদস্য যারা আছে তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না, তাদেরকে দায় নিতে হবে। দায়িত্বশীল চেয়ারে বসে গাফিলতির কোনো সুযোগ কি আছে? অবশ্যই না, এবং এটা তাদেরকে আরো বেশি আপনার হচ্ছে দায়িত্বশীল হতে হবে এবং আরো বেশি খোঁজ খবর রাখতে হবে, কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা সবার কিন্তু একটা আস্থার জায়গা। আপনি জানেন যে পড়াশোনা করে যারা হচ্ছে পড়াশোনা শেষ করে বাবা মাকে এক ধরনের ম্যানেজ করে যে আমার সময় লাগবে, কারণ বিসিএস এর প্রক্রিয়াটাই দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যদি এই ধরনের দুর্নীতি প্রশ্ন আসে, কোনোভাবেই দায়িত্বশীল কর্তৃপক্ষ এটার দায় এড়াতে পারে না, এবং তাদের পক্ষে এই দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এবং তাদেরকে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে এগুলোর ব্যাপারে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে যেমন আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, কিন্তু মাজহার, যে বিষয়টি সবার আগে সামনে আসছে যে ফাঁস হওয়া প্রশ্নে যারা পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছে
তাদের বিষয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা হচ্ছে যারা দেখেন যারা প্রশ্ন ফাঁস করেছে তারা অপরাধী এবং এই ফাঁসকৃত প্রশ্নে যারা নিয়োগ পেয়েছে তারা অপরাধী। এবার আসেন এখানে কিন্তু কোটি কোটি টাকার খেলা, কারণ পিএসসির মতো একটা জায়গায় সর্বশেষ যে প্রশ্নটা ফাঁসের অভিযোগ উঠেছে সেখানে 2 কোটি টাকার বাণিজ্যের কথা বলা হয়েছে। তাহলে আপনি এটা যদি নন ক্যাডার পরীক্ষায় 2 কোটি টাকার বাণিজ্যের কথা আসে, গণমাধ্যমে আসছে যে 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ উঠছে, তাহলে বিসিএস ক্যাডারের পরীক্ষা তো তাহলে সেখানে আর বেশি টাকার অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন পরীক্ষা নিয়োগ পেয়েছেন যারা তারা অবশ্যই দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং এই যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে। কেননা যারা অসৎ উপায় অবলম্বন করে চাকরিতে প্রবেশ করেছে এই মানুষগুলো কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কোনো ধরনের অবদান রাখতে পারবে না। এবং আরেকটা যেটা আশঙ্কাজনক বিষয় হচ্ছে যারা এভাবে দুর্নীতির মাধ্যমে আপনার হচ্ছে নিয়োগ পায় এই মানুষগুলোই পরবর্তীতে হচ্ছে তারা কিন্তু আবার দুর্নীতির সাথে জড়ায়, কারণ তাদের এই জিনিসগুলো ভালোভাবে জানা থাকে যে আমি যে প্রক্রিয়া এসেছি, আমি যে টাকাটা এখানে ইনভেস্ট করেছি এই ইনভেস্ট তো আমাকে তুলতে হবে। তো যখন এই ধরনের চিন্তা তাদের মাথায় আসবে তখন কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। মাথার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সর্বময় আমরা দুর্নীতির বিস্তার দেখছি, এটি কেন? এটি হচ্ছে যেটা এখানে যে জিনিসটা আপনার হচ্ছে যারা অপরাধী তাদেরকে বিচার না করার কারণে এবং তাদেরকে শাস্তির আওতায় না আনে আসার কারণে কিন্তু এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং দায়িত্বশীল যে ব্যক্তিগুলো যাদের দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু এক ধরনের উদাসীনতার পরিচয় দিচ্ছেন। এবং এই যে বিচারহীনতা সংস্কৃতি এবং শাস্তি না হওয়া, এবং আপনি দেখবেন যারা এসব কর্মে জড়িত তারা কিন্তু রাজনৈতিকভাবে হচ্ছে সাপোর্টেড হচ্ছে, এটা কিন্তু খুবই একটা বাজে সংস্কৃতি এবং যারা লাখ লাখ বেকার আছে তারা কিন্তু হতাশাগ্রস্ত হবেন। যার ফলে যেটা করতে হবে আইনের শাসন যারা হচ্ছে এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে তো গ্রেফতার করতেই হবে, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে, একই সাথে যারা হচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের নিয়োগও বাতিল করতে হবে। শুধু নিয়োগ বাতিল করলে হবে না, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এই মর্মে যে পরবর্তীতে আর কেন যেন কেউ এই কথা চিন্তাও না করতে পারে যে আমি প্রশ্ন ফাঁস করে বা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি হচ্ছে সরকারি আমলা বা সরকারি কর্মচারী হব। তাতে করে যদি পিএসসি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতি যারা বেকার অর্থাৎ এখন যারা হতাশাগ্রস্ত তারা যদি কিছু রাস্তা ফিরে পায়, কারণ যদি বিচার না করা হয় এবং যদি দোষীদেরকে শাস্তির আওতায় না নিয়ে আসা হয় এবং এই বাজে সংস্কৃতি যদি চলতে থাকে নিশ্চয়ই চাকরির বাজারে যারা আসবে এবং গার্ডিয়ান তারা কিন্তু আরো একবার ভাববে এবং একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে। যাদের টাকা আছে তারা বলবে যে পড়াশোনা করার দরকার নাই, আমার কাছে এত টাকা আছে, তুমি অমুকের কাছে যাও প্রশ্ন ফাঁস করো। আর এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, যারা প্রকৃত অর্থে মেধাবী এবং যারা পড়াশোনা করে চাকরি পেতে চায় এটা কিন্তু তাদের জন্য খুবই বৈষম্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার অবশ্যই অপরাধীদের আওতায় আনতে হবে এবং যারা এই সমস্ত এভাবে নিয়োগ পেয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের চাকরিচ্যুত করতে হবে। সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-আরিচা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপুনপুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যায় তারা। প্রায় 40 মিনিট সড়ক অবরোধ করে কোটা বিরোধী নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের আন্দোলন অযৌক্তিক, আমাদের এসব ছেড়ে দিয়ে পড়াশোনা করতে বসা উচিত। আমি পড়াশোনা করে করবোটা কি? আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো, আমরা রাজপথে অবস্থান থাকবো, আমরা আমাদের দাবি আদায় না অবধি আমরা আসলে লেখাপড়ায় মনোযোগ দিব না। যারা অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছেন, যারা প্রতিবন্ধী এবং সুবিধা বঞ্চিত, এদের জন্য কোটা বহাল রাখা যাবে, কিন্তু যে মুক্তিযুদ্ধ কোটা বহাল রাখা হচ্ছে 30 শতাংশ সেটাকে উইথড্র করতে হবে। বিকাল 3টা থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বেলা 12টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এতে দুই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা অবশ্যই নারী কোটা এবং সকল ধরনের কোটার বিপক্ষে। আমরা শুধুমাত্র চাই যে প্রতিবন্ধী এবং উপজাতি কোটা বাদে আর সকল কোটা বাতিল করা হোক এবং একটি সুন্দর সংস্কার করা হোক। যেহেতু আমাদের ন্যায্য দাবি অবশ্যই সরকার মেনে নেবে, আমরা এই আশা করছি, এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা রাজপথ ছাড়বো না। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। কোটা সংস্কারের ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানায় আন্দোলনকারীরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, কোটা সংস্কারের দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? বরিশালের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু বরিশাল একদম উত্তাল অবস্থায় আছে। আমি যদি জানাই, আজ কিন্তু বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালের দুটি মহাসড়ক সেই সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু তারা অবরোধ করে রেখেছিল। বিশেষ করে ঢাকা বরিশাল মহাসড়কটি কিন্তু নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশাল বিএম কলেজ, বরিশাল কলেজ, হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবরোধ করে রেখেছিল এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে শিক্ষার্থীরা কিন্তু বেলা 3টা থেকে 7টা পর্যন্ত তারা অবরোধ করে রেখেছিল বরিশাল পটুয়াখালী মহাসড়ক। আমরা একজন আন্দোলনকারীর সাথে আসলে কথা বলবো, আপনাদের যে আন্দোলনের যৌক্তিকতাটা আসলে কি এবং এই আন্দোলনের গতি প্রকৃতিটা কোথায় যাচ্ছে এবং কতদিন আসলে আন্দোলন চলবে? আমাদের সাধারণ শিক্ষার্থীর এক দফা এক দাবি, সকল সরকারি নবম গ্রেড থেকে 20তম গ্রেডের সকল কোঠা প্রথা বা কোঠার যে বিড়ম্বনা সেটা থেকে যেন মুক্তি পেতে এবং কোঠা আমরা যৌক্তিক কোঠা সংস্কার চাই। আমাদের সংবিধান বিরোধী, সংবিধানের 29 অনুচ্ছেদে বলা আছে অনাগ্র জাতির জন্য আমরা কোঠা বিবেচ্য বিষয়। আমরা চাই যে আমাদের 5% কোঠা রেখে কোঠাকে সংস্কার করা হোক, নইলে আমরা সাধারণ শিক্ষার্থী অবরোধ চালিয়ে যাব। আমাদের অবরোধ আজকেও ছিল। আজকে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী আমরা মশাল মিছিল করে এর প্রতিবাদ জানিয়েছি। আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা আসলে একজন আন্দোলনকারী শিক্ষার্থীর কথা শুনছিলাম, তিনি আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বরিশালের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে তারা নেমেছেন এবং তারা বিগত কয়েকদিনের মতোই কিন্তু আজও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং আমরা যেটা জেনেছি আগামীকাল থেকেও কিন্তু তারা নানা কর্মসূচির ঘোষণা আজ দিয়েছেন এবং তারা যেটা বলছেন যে তাদের যে দাবি সেগুলো যদি মানা না হয় তবে তাদের যে এই আন্দোলন কর্মসূচি, অবরোধ কর্মসূচি, এটা দীর্ঘতর হবে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে চলমান কোটা সংস্কার আন্দোলন, সে বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। দাবি আদায় আগামীকাল সকাল থেকে সারা দেশে একযোগে বাংলা ব্লকেট পালনের কথা জানান তারা। এ সময় আন্দোলনকারীরা জানান তারা কোটা বাতিল চান না, তাদের দাবি কোটার যৌক্তিক সংস্কার। 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে এবং আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। এদিকে কোটা ইস্যুতে আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন দুই শিক্ষার্থী। আগামীকাল আপিল বিভাগে এই আবেদনে শুনানি হবে। আর কোটা ইস্যুতে আদালতে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে এক সভা শেষে তিনি বলেন, যেহেতু শিক্ষার্থীরা আদালতে গেছে তাই এখন আন্দোলন করা উচিত হবে না। মন্ত্রীর আশাবাদ, সব পক্ষের বক্তব্য শুনে আদালত ন্যায় বিচার করবে। জয় যাদবের রিপোর্ট। কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার আপিল বিভাগে এই আবেদনের শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা আজকে একটা সিএমপি ফাইল করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে। আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি। এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। এদিকে দুপুরে সচিবালয়ে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রায় 2.5 ঘন্টার সভা শেষে আইনমন্ত্রী জানান, কোটার ক্ষেত্রে সরকারের কোনো বিষয় নেই, এটি এখন সর্বোচ্চ আদালতের বিষয়। অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা
ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আদালতের ব্যাপার আদালতে কথা বলতে হবে, রাস্তায় কথা বললে হবে না, এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য। আমার বক্তব্য এখানেই শেষ, বাকি আদালত দেখবে। শিক্ষার্থীরা যখন আদালতে পক্ষভুক্ত হয়েছেন তখন রাজপথে আন্দোলন করা উচিত হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না, এবং এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বিশ্বের সবচেয়ে উদার ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটি সফরের দ্বিতীয় দিন সকালে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বলেন, এখনই বাংলাদেশে বিনিয়োগের সময়। দুই পক্ষ হাতে হাত মিলিয়ে একসঙ্গে দুর্দান্ত কিছু অর্জন করতে পারে। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। Our aim is to position Bangladesh as one of the most attractive investment destination in the world. এ সময় চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The government has embarked on a series of reforms to create more business-friendly atmosphere and offer a secure and predictable environment for investors. I appreciate your interest in exploring the opportunity for business and investment in Bangladesh. This event reveals the strong and enduring friendship between Bangladesh and China. চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনায় নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. সম্মেলনে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক চুক্তি হয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের 11,34,35,919 টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারিহা ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদক তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়ে মামলা দেয়। মঙ্গলবার এ মামলার শুনানি হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। এ সময় দুদকের আইনজীবীর আবেদনে সিএমপির সাবেক কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন বিচারক ডক্টর বেগম জেমুন্নেসা। সম্পদের হিসাবে জানা যায়, পশ্চিম নাসিরাবাদ, খুলশী ও পাহাড়তলীতে তাদের রয়েছে একাধিক ফ্ল্যাট। এছাড়া ঢাকার সাভার সহ বিভিন্ন জায়গায় তাদের সম্পদের তথ্য পায় দুদক। দেশের বাহিরেও পাওয়া গেছে আলিশান বাড়ি, ছেলের গাড়ির থাকার তথ্য। শুধু তাই নয়, প্রতিবেশীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্নভাবে ভয়ভীতিও দেখান কামরুল হাসান। দখল করেছেন এলাকাবাসীর কবরস্থানের জায়গাও। তার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। আমাকে 4টা মামলা দিছে, 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে। তো এগুলো নিয়ে আমরা অনেক ইয়ে নিয়ে আসি।
তারপর আমরা কিছু বলবো না, প্রতিবেশী এইভাবে এগুলি দেখেন, এভাবে দেখেন। আমি এই একটা ছোট দোকান করি, অনেক নির্যাতন এখানে সইছে। আমার মায়ের কবর উপরে এটা দেওয়ালটা তোলা হয়েছে, এই বর্তমানে আমার মায়ের কবর উপরে দেওয়ালটা তোলা হয়েছে। আমার ভাই আছে, আমার ভাতিজারা আছে, সবাই আমার ফ্যামিলিকে ধ্বংস করছে। পুলিশের পোশাক কাজে লাগিয়ে যারা এসব দুর্নীতি করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার কথা বলছে দুদক। অতিরিক্ত উপপুলিশ কমিশনার কামরুল হাসান এবং তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আছে এবং এই অবৈধ সম্পদের তথ্য পেয়ে, এই অভিযোগটি পেয়ে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় অনুসন্ধানের জন্য সন্তুষ্ট হয়। অভিযুক্ত ব্যক্তিকে তার পরিবারবর্গকে নোটিশ প্রদান করেন এবং নোটিশের প্রেক্ষিতে ওনারা যে তথ্য প্রদান করেন সেই তথ্যের সাথে বিভিন্ন দপ্তরের তথ্য মিলিয়ে দেখতে পান যে প্রায় 11 কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জন আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের এনআইডি এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুদক। মঙ্গলবার দুদক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান, তার 2 স্ত্রী ও 5 সন্তানদের নাম উল্লেখ করে আলাদা চিঠি দেওয়া হয়েছে। এর আগে গেল 2 জুলাই মতিউর তার 2 স্ত্রী ও 2 সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছিল। এর আগে 30 জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক।